প্রথমেই জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে মার্চ ফর গাজা। আরও জানিয়ে দিব রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম। এরপর রয়েছে বন্দিমুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির আহ্বান হামাসের। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে। সবশেষে জানিয়ে দিব সুদানের দারফুরে আধা সামরিক বাহিনীর হামলায় অন্তত ১০০ জন নিহত, তথ্য জাতিসংঘের। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। গাজায় ইসরায়েলের ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা সামরিক অভিযানের প্রতিবাদে ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচির খবর বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সম্মতি জানিয়ে শনিবার ১২ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ অংশ নেন। মার্কিন বার্তা সংস্থা এপি, প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট ও মধ্যপ্রাচ্যের আরব নিউজ সহ বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমে এই সমাবেশের খবর প্রকাশিত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রায় ১ লাখ মানুষ ঢাকার রাজপথে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা স্বাধীন ফিলিস্তিন স্লোগান দিতে দিতে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছেন এবং হতাহত ফিলিস্তিনিদের প্রতীকী কফিন বহন করেছেন। আরব নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সমাবেশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, সমাবেশে বিএনপি ও বিভিন্ন ইসলামী দলের সমর্থন ছিল উল্লেখযোগ্য। ওয়াশিংটন পোস্ট লিখেছে, বাংলাদেশের মানুষ তাদের সরকারের ফিলিস্তিন সমর্থনকারী নীতির পাশাপাশি বিশ্ব নেতাদের ভূমিকারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতীকী ছবিতে জুতা মেরে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও বাংলাদেশের এই বিক্ষোভ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বিভিন্ন দেশে ফিলিস্তিনি সংহতির এমন ব্যাপক প্রদর্শন বিলুন। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। শনিবার ১২ এপ্রিল এক্সপোস্টে কিয়েভ এ দাবি করে। ইউক্রেনে ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় শিশু ও বৃদ্ধদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে। ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলছেন, আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করেছে। এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তবে হ্যারিস এই হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৫টি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস যুদ্ধ বন্ধের বিনিময়ে বন্দিমুক্তির আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে বলেছে, ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ থামানো ও বন্দীদের মুক্তির জন্য যেভাবে দাবি উঠছে তা প্রমাণ করে নেতানিয়াহুই যুদ্ধ দীর্ঘায়িত করছেন, যার ফলে ভুগছে বন্দীরাও, আর কষ্টে আছে আমাদের জনগণ। হামাসের বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে, সম্প্রতি ইসরায়েলের ১,০০০-এরও বেশি বিশেষ বাহিনীর রিজার্ভ সদস্যের প্রতি, যারা যুদ্ধ বন্ধের দাবিতে অবস্থান নেওয়া বিমান বাহিনীর রিজার্ভ সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এসব সদস্যদের সক্রিয় দায়িত্ব থেকে বাদ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামাস আরও বলেছে,
নেতানিয়াহুর দুর্নীতির বিচার এড়ানোর চেষ্টা এবং ক্ষমতার লালসার বলি হচ্ছে গাজার শিশু ও আর ইসরায়েলি বন্দীরা। বিবৃতিতে হামাস জানায়, সমীকরণ পরিষ্কার, যুদ্ধ থামালে বন্দিমুক্তি সম্ভব। বিশ্ব এই সমাধানকে সমর্থন করলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করছেন। একদিন বিলম্ব মানে নিরস্ত্র আরও জনগণের মৃত্যু আর বন্দীদের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ। এই বিবৃতি এমন সময় এলো যখন গাজার মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনার গতি বেড়েছে। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। শনিবার 12 এপ্রিল ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ এ বৈঠক হয়। উভয় পক্ষ আগামী সপ্তাহে আরেকটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। সেটি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আলোচনা ব্যর্থ হলেও হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। মনে করা হচ্ছে ইরান তার আগের কট্টরপন্থী অবস্থান থেকে সরে এসেছে, কারণ এর আগে পারমাণবিক মধ্যস্থতা নিয়ে ইরানের নেতারা হম্বিতম্বি করে আসছিলেন। তারা কিছুতেই মার্কিনীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির ঘোষণা দেন। বলেন, কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের যুদ্ধের হুমকির পর নমনীয় হতে থাকে ইরান। তবে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর বদলে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ বৈঠকে মিলিত হয় উভয় পক্ষ। তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। ট্রাম্প কিছুতেই ইরানের ওপর আস্থা রাখতে পারছেন না। অপরদিকে ইরানকে দমাতে মার্কিন মধ্যে সামরিক পদক্ষেপের সুযোগ খুঁজছে ইসরায়েল। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমি মনে করি আমরা আলোচনার জন্য একটি ভিত্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং যদি আমরা আগামী সপ্তাহে এই ভিত্তিটি শেষ করতে পারি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। এর উপর ভিত্তি করে প্রকৃত আলোচনা শুরু করতে সক্ষম হব। আরাগচি বলেন, ইরান এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা শান্ত ও ইতিবাচক পরিবেশ হয়েছে। বৈঠক ছিল প্রোডাক্টিভ। এ সময় 2017 থেকে 2021 সালে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গ উঠে আসে। উভয় পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। সম্ভবত আগামী শনিবার আমরা আবার বসব। তিনি আরও বলেন, ইরান এবং মার্কিন পক্ষ স্বল্পমেয়াদে একটি চুক্তি চায়। আমরা শুধু আলোচনার জন্য আলোচনা চাই না। অপরদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভেন উইটকফ ও ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এশক্রোগিমা আলোচনায় মার্কিন পক্ষ ছিলেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস এটিকে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলে অভিহিত করেছে। বলেছে, এই বিষয়গুলো খুবই জটিল। আজ শনিবার বিশেষ দূত উইটকফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারী ফলাফল অর্জনের দিকে এক ধাপ এগিয়ে নেবে। পক্ষগুলো আগামী শনিবার আবার দেখা করতে সম্মত হয়েছে। শনিবার রাতে আলোচনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি তারা ঠিকঠাক চলছে। এটি সম্পন্ন না করা পর্যন্ত আপনি কিছুই গুরুত্বপূর্ণ বলতে পারবেন না। তাই আমি এটি নিয়ে কথা বলতে পছন্দ করছি না। তবে এটি ঠিকঠাক চলছে। আমার মনে হয় ইরানের পরিস্থিতি বেশ ভালোই চলছে। তবে আলোচনা শেষমেশ ফলপ্রসূ হবে কিনা তা নিশ্চিত নয়, কারণ যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দিতে নারাজ। অপরদিকে ইরান তার অগ্রগতি ও দেশীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে অঙ্গীকার করে আসছে। আলোচনায় বসার আগেই ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। ইরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করা প্রয়োজন। ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের সঙ্গে সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায় তবে আমরা সেই পথে যাব, কিন্তু যদি তারা আমাদের ওপর চাপ তৈরি করতে চায় তাহলে কোনো সমঝোতা হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক বিবৃতিতে বলেছেন, কূটনীতি মানে আত্মসমর্পণ নয় এবং বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা চাপের মাধ্যমে সম্ভব নয়। এর মানে হল তারা নিজ স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক শান্তির জন্য সহযোগিতা করতে প্রস্তুত। তেহরান জানিয়েছে তারা কেবল সম্মান ও নিরাপত্তা চায়, যুদ্ধ নয়। সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ ডারফুর অঞ্চলের দুর্ভিক্ষকবলিত শরণার্থী শিবিরে টানা 2 দিন হামলা চালিয়েছে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। নিহত ব্যক্তিদের মধ্যে 20 জন শিশু ও 9 জন ত্রাণকর্মী।
জাতিসংঘের সুদানে নিযুক্ত মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন এনকুয়েটাসালামি জানান, আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এলফাশের এবং তার আশপাশের জমজম ও আবু শুরুক শিবিরে হামলা চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী শরণার্থী শিবির দুটিতে 7 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের বসবাস। ওই অঞ্চলে অতীতের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত হয়ে তারা সেখানে আশ্রয় নিয়েছেন। এনকুয়েটাসালামি বলেন, গত শুক্রবার ও গতকাল শনিবার 2 দিন এই হামলা চলে। জমজম শিবিরে হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের একটিতে কাজ করার সময় 9 জন ত্রাণকর্মী নিহত হন। তাদের মধ্যে রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার কর্মীরাও আছেন, যারা এ ধরনের কাজ করছেন। আমি তাদের প্রতি জোরালো আহ্বান জানাই, অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করুন, বলেন এনকুয়েটাসালামি। জাতিসংঘের এই কর্মকর্তা নিহত ত্রাণকর্মীদের নাম উল্লেখ করেননি। তবে সুদানের ডক্টরস ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার 6 চিকিৎসাকর্মী শুক্রবার জমজমে তাদের হাসপাতালে আরএসএফের হামলায় নিহত হন। সংগঠনটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চিকিৎসক মাহমুদ বাবাকার ইদরিস এবং সংস্থাটির আঞ্চলিক প্রধান আদম বাবাকার আবদুল্লাহ। সংগঠনটি এই হামলাকে অপরাধমূলক ও বর্বর হিসেবে আখ্যায়িত করেছে এবং এর জন্য আরএসএফকে দায়ী করেছে। রিলিফ ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে তাদের 9 জন কর্মী নিহত হয়েছেন। এই হামলা ছিল সার্বিক স্বাস্থ্য অবকাঠামোর ও পরিকল্পিত হামলা। সংস্থাটি জানায়, জমজম শিবিরের মূল বাজার ও শত অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি সুদানের যে 5 এলাকায় দুর্ভিক্ষ শনাক্ত করেছে, তার মধ্যে অন্যতম জমজম ও আবু শোব। চলমান যুদ্ধ সুদানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে। সেখানে প্রায় 2,50,00,000 মানুষ অর্থাৎ দেশের অর্ধেক জনগণ চরম খাদ্য সংকটে রয়েছে। সেনাবাহিনী গত মাসে জাতীয় রাজধানী খার্তুম পুনর্দখল করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরএসএফ এলফাশের শহরে হামলা জোরদার করেছে। এটি দারফুরে একমাত্র প্রাদেশিক রাজধানী, যা এখনও আরএসএফের নিয়ন্ত্রণের বাইরে। এই মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদন প্রকাশ করে আরএসএফের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তারা নারী ও কিশোরীদের ওপর ভয়াবহ যৌন সহিংসতা ও বনধর্ষণ চালিয়েছে, যা সুদানের গৃহযুদ্ধে তাদের কৌশলের অংশ।